উদ্ভিদ কোষের দিকে এখন আপাতত ঢুকলাম না। প্রাণী কোষকে যদি দুভাগে ভাগ করি, মানে প্রাণী কোষকে যদি জিজ্ঞেস করি করকম, মেনলি দু রকমের হয়, তাই তো? কি কি বলতো? আচ্ছা, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। আগে ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? আগে কোনটা বললে, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিককে আদিম কোষও বলে না? আদি কোষ। এর আগের দিন ইউক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য বলেছিলাম, আর প্রোক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য বলেছিলাম। আকাশ, একটা বৈশিষ্ট্য বলো তো। কার ক্ষেত্রে 70s প্রকৃতির হয় রাইবোসোম? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। 70s প্রকৃতির যদি বলি রাইবোসোম আছে, তাহলে সেই রাইবোসোমের মধ্যে দুটো সাব ইউনিট বা অধঃএকক থাকে। 30টা কোনটা আর 50টা কোনটা? মানে বৃহৎ অধঃএকক আর ক্ষুদ্র অধঃএকক তো। এদিকের মধ্যে পারমিতা তুমি বলো, ইউক্যারিওটিক কোষের রাইবোসোম কোন প্রকৃতির থাকে? 60 আর 40, তার মধ্যে 60 কোনটা? কোন সাব ইউনিটের নাম? কোন অধঃএককটা 60 প্রকৃতির? বৃহৎ অধঃএকক। আর আরেকটা ক্ষুদ্র অধঃএকক। ঠিক আছে। আর আরেকটা ফিচার বলো। আচ্ছা, ঠিক আছে। আর এখানে উপস্থিত কোষে পর্দা ঘেরা। বাদ বাকি যারা এদিকে আছো তাদের মধ্যে কেউ আরেকটা ফিচার পারবে, মেন ফিচার? ওরা বলেছে, যেগুলো বলেছে সেটা থাকে, কিন্তু মেন যেটা দিয়ে শুরু করার সেটা বলেনি। জোরে বলো, ঠিক বলছো। তুমিও বলেছো। ঠিক আছে, বলো বলো। স্মৃতি বলো। একটু জোরে। দাঁড়াতে হবে না। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস দুজনেরই থাকে। নিউক্লিয়াসের গঠনের দিক থেকে একজনকে আমরা বলি প্রোক্যারিওটিক, একজনকে আমরা বলি ইউক্যারিওটিক। এবার প্রোক্যারিওটিকের নিউক্লিয়াসে কি থাকে বা থাকে না, যার জন্য প্রোক্যারিওটিককে আদিম প্রকৃতির কোষ বলে? হুম, নিউক্লিয়াসটা পর্দা বেষ্টিত থাকে না। হুম, ইউক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াসটা পর্দা বেষ্টিত থাকে। ভেরি গুড। এটা সবসময় চেষ্টা করবে, যদি এদের ডিফারেন্সের মধ্য থেকে কোনো কিছু আসে, এই পয়েন্টটা সবার আগে রাখতে। মেইন ক্যারেক্টারিস্টিক ফিচারটাই হচ্ছে এটা, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস পর্দা ঘেরা নয়, মানে অসংগঠিত। আর ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা হচ্ছে পর্দা ঘেরা বা সুসংগঠিত। এবং তার সাথে সাথে প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে হিস্টোন প্রোটিনের ব্যারিয়ারটা থাকে না। হিস্টোন প্রোটিন অনুপস্থিত। নিউক্লিয়াসের গঠন করেছো না, ডিএনএ। হিস্টোন প্রোটিন মানে আমি ডিএনএ এর গঠনে বলছি। হিস্টোন থাকে না প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। নগ্ন ডিএনএ। ডিএনএ ডবল হেলিক্স বা যখন সলিনয়েড সুপার কয়েলিং দেখেছিলে, পড়েছিলে, মনে পড়ছে কি? সলিনয়েড সুপার কয়েলিং এর কথা বলছি। হিস্টোন অক্টামার ছিল না প্রথমে, ওকে ক্লিপিং করে আটকে রেখেছিল। এগুলো পরবর্তী ক্ষেত্রে আরো ডিটেলিং এ বুঝবে। ওইখানে যে বসে থাকে এই যে হিস্টোন অক্টামার, এই হিস্টোন প্রোটিনটাই ওখানে থাকে না প্রোক্যারিওটিকে। ইউক্যারিওটিকে থাকে। ঠিক আছে। প্রোক্যারিওটিকের এরকম নগ্ন ডিএনএ কে নিউক্লিওয়েড বা জেনোফোর বলে। নিউক্লিওয়েডটা এর আগের দিনের বোধহয় লেখানো ছিল, ওখানে ছোট্ট করে জেনোফোর লিখে রাখো। নিউক্লিওয়েড যেটা, জেনোফোরও সেটাই। যদি কোশ্চেন থাকে জেনোফোর কোন ধরনের কোষে দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, তাহলে কি উত্তর হবে? জেনোফোর কোথায় দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক। নগ্ন ডিএনএ, নগ্ন ডিএনএটাকে তো বলছে নিউক্লিওয়েড বা জেনোফোর। বোর্ডে লিখবো জেনোফোর, না খাতায় লিখলে?
বুঝছে? ইউক্যারিওটিক নিউক্লিয়াসের চারটা অংশ থাকে, মানে চারটা ওদের ধরন দেখতে পাওয়া যায়, গঠন বেসিক্যালি। কি কি? আকাশ, একটা বলো। এটা একটা উদ্ভিদ কোষ আঁকলাম, আর ভেতরে যেটা গোল মতো আঁকলাম সেটা নিউক্লিয়াস। এবার বলো এই নিউক্লিয়াসের মধ্যে চারটা জিনিস থাকবে, যেটাকে চারটা পয়েন্টিং করবো আমি। নিউক্লিয়ার পর্দা, থাম, একটা বলেছি। বাদ বাকি এই দিকের থেকে বলো, স্মৃতি বা তার পাশের জন। একটা বলে দিল নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা আবরণী, যা বলবে। মানে নিউক্লিয়াসকে যে পর্দাটা আবরণ করে রেখেছে, যে কারণে নিউক্লিয়াস প্রোটোপ্লাজম থেকে আলাদা হয়ে থাকছে কোষের, তাকে কি বলবে? নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দার পর নিউক্লিয়াসের ভেতরে সাইটোপ্লাজম সদৃশ যে অংশটা থাকে তাকে কি বলছে? নিউক্লিয় প্লাজম। মাথা ঠান্ডা করে শোনো কি বলছি। পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার। না হলে একটা গোলের বদলে অন্য গোলে ভরে দিলেই গেল। আচ্ছা, এবার নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের মতো একটা ঘন দানাদার ছোট্ট অংশ দেখতে পাওয়া যায়, ওটাকে কি বলে? একটু ঘন, নিউক্লিওলাস। বা এই তো মনে আছে। আর জালিকার মতো যেগুলো থাকে, তাহলে এই চারটা গঠন যদি জিজ্ঞেস করে, চারটার মধ্যে থেকে যে কোনো একটা তুলে দিয়ে ধরো কোশ্চেন করলো, যে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিকের মধ্যে কোথায় দেখতে পাওয়া যায় এই অংশটা, ধরো বললো নিউক্লিওলাস কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে কি উত্তর দেবে? প্রোক্যারিওটিকে পাওয়া যায় না ইউক্যারিওটিকে পাওয়া যায়? এতক্ষণ টাইম লাগছে কেন? ইউক্যারিওটিকে পাওয়া যায়। বাদ বাকিতে তো এত কিছু গল্পই নেই। বর্তমানে এখন কোষকে আরো একটা ভাগে ভাগ করে দেয়, মেসোক্যারিওটিক, ওটা ছোট্ট করে জাস্ট লিখে রাখো নাম। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যবর্তী, তাই জন্য মেসোক্যারিওটিক বলে। কিছু ফিচার প্রোক্যারিওটিকের মতো আছে, কিছু ফিচার মেসোক্যারিওটিকের মতো আছে, ইউক্যারিওটিকের মতো আছে। মেসোক্যারিওটিক। মেসোক্যারিওটিক লিখেছো? কোষের প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক যা ভাগ হলো হলো। এবার প্রাণীদের যদি আমরা ভাবি, প্রাণী হোক বা উদ্ভিদ হোক, দেহকোষ এবং জনন কোষ, এই দু ধরনের কোষ দেখতে পাওয়া যায়। পাওয়া যায় তো? দেহকোষ ডিপ্লয়েড প্রকৃতির না হ্যাপ্লয়েড প্রকৃতির? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড। আমরা কিভাবে ডিনোট করি ওটাকে? 2n। আচ্ছা, যদি 2n বলতাম, আবার বলতাম এদিকে 2c, দুটোর মানে কি একই? 2n মানে কি বোঝাচ্ছে? সংখ্যা। আর 2c টা কি বোঝায়? কন্টেন্ট, জেনেটিক কন্টেন্ট। জনন কোষ কিভাবে থাকে? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড না টেট্রাপ্লয়েড? হ্যাপ্লয়েড। হাফ সেট ক্রোমোজোম থাকে। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে জনন কোষ হ্যাপ্লয়েড কেন হলো? হতে পারে। মাথায় এসছে কি কখনো? দেহকোষ দিয়ে দেহ তৈরি, আমাদের পুরো দেহটাই তৈরি দেহকোষ দিয়ে। জনন কোষ জনন অঙ্গাণুর মধ্যে থাকছে। পুরুষদের ক্ষেত্রে জনন কোষ হিসেবে কি কাজ করে? স্পাম, বাংলায় বলে শুক্রাণু। স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু বা এগ বা ওভম।
সেটা গাছের ক্ষেত্রে যদি তুমি চলে যাও, গাছেদেরও কিন্তু স্পার্ম হয়, আলাদা রকমের হয় কিন্তু হয়। রেণু আলাদা। রেণুধর উদ্ভিদ মানেই হচ্ছে সে তোমার অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করছে, তখন রেণু তৈরি করে। গাছের রেণু তৈরি হয়, তো রেণুর মধ্যেও শুক্রাণু থাকবে, পরাগ থাকবে, সেখানে আবার শুক্রাণু থাকবে। রেণুধর উদ্ভিদ গাছেদের ক্ষেত্রে খেয়াল করবে, রেণুধর উদ্ভিদ থাকে এবং লিঙ্গধর উদ্ভিদ থাকে। ব্রায়োফাইটস টেরিডোফাইটস ওখানে পড়েছো না? রেণুধর দেহ এবং লিঙ্গধর দেহ। রেণুধর দেহ রেণু তৈরি করবে, তারপর সেটা কনভার্ট করবে গিয়ে লিঙ্গধর উদ্ভিদ আলাদা হবে। বুঝতে পেরেছো? ক্রোমোজোমাল কন্টেন্ট, পরিমাণ কত, একটা দেখাবে সংখ্যা কত, একটা দেখাবে ক্রোমোজোম কতটা পরিমাণে আছে। ক্রোমোজোমাল কন্টেন্ট, ওই জন্য সি থাকে বড় হাতে। আচ্ছা, জনন কোষে কেন হ্যাপ্লয়েড হয়? খুব নর্মাল ভাবে, সাধারণ ভাবে বুঝলো। মায়ের কাছ থেকে ওভাম আসছে না, মানে মায়ের শরীরেই ওভামটা থাকছে, বাবার কাছ থেকে স্পার্ম আসছে, ফিউশন হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, এমব্রায়ো তৈরি হচ্ছে, আফটার জিস্টেশনাল পিরিয়ড সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? বাংলায় বলবো, একজন মা বাবাকে যদি আমরা কনসিডার করি, তাহলে মায়ের শরীরে ডিম্বাণু বা ওভামটা আছে, বাবার শরীর থেকে স্পার্মটা বা শুক্রাণুটা আসছে, এবার স্পার্ম আর ওভামের মিলন হচ্ছে, তারপরে আস্তে আস্তে সেটা তোমার একটা ভ্রূণ তৈরি হচ্ছে, ভ্রূণটা বড় হচ্ছে, যে মানুষের ক্ষেত্রে 9 মাস বা তোমার হাতির ক্ষেত্রে 22 মাস, যার যেরকম টাইম, তারপর সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। এবার এই যে মায়ের কাছে ওভামটা আছে এবং বাবার কাছ থেকে স্পার্মটা আসছে, যদি স্পার্ম এবং ওভামের মধ্যে 2n করেই থাকতো ক্রোমোজোম নাম্বার, তাহলে এর কাছে 2n, আবার আরেকজনের কাছে 2n, দুটো মিলে গিয়ে যখন হলো তখন হলো 4n। 4n হয়ে গেল মানে স্পিসিস চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমাকে তো মানুষের কাছ থেকে মানুষকেই লাগবে, গরুর কাছ থেকে গরুকে লাগবে, গাছের কাছ থেকে গাছকে লাগবে। সেই জিনিসটা মেনটেন করার জন্য জনন কোষ যেখানে তৈরি হয়, জনন মাতৃকোষে যখন তৈরি হয়, সেখানে মিওসিস, যেটা নামই হচ্ছে হ্রাস বিভাজন, ক্রোমোজোমের নাম্বার কমিয়ে দেয়, মিওসিস বিভাজন দ্বারা জনন কোষ তৈরি হয়। তাই জন্য দেহকোষ বা জনন মাতৃকোষের সংখ্যা 2n, মানে ক্রোমোজোমের নাম্বারিং 2n থাকলেও, যখন জনন কোষ হিসেবে স্পার্ম বা ওভাম তৈরি হয়ে গেল ম্যাচিওর, যেটা এবার নিজেরা ফার্টিলাইজ করতে পারবে, সেখানে ক্রোমোজোম হ্যাপ্লয়েড নাম্বার থাকে। তাহলে মায়ের কাছে হ্যাপ্লয়েড আছে, বাবার কাছ থেকে আরেকটা সেট অফ হ্যাপ্লয়েড এলো, n প্লাস n হলো, তাহলে কত হলো? মেনটেন হলো, যে স্পিসিস সেই স্পিসিসই থাকলো। এই কারণে জনন কোষে হ্যাপ্লয়েড থাকে, আর হচ্ছে তোমার দেহকোষে 2n নাম্বার থাকে। দেহকোষ মানে আমাদের নর্মাল চামড়ার কোষ, চুল, চোখ, এনিথিং। জনন কোষ বাদ দিয়ে বাদবাকি পুরোটাই আমাদের দেহকোষ। কোথাও আঘাত লাগলো, হিলিং হলো, কেটে গেল, 2-3 দিন পর ভরে গেল, চামড়া পুড়ে গেল, 2-3 দিন পর ভরে গেল, সমস্ত কিছু দেহকোষ করছে। ঠিক আছে? প্রোক্যারিওটিক কোষের ওখানে একটা ছোট্ট করে পয়েন্ট লিখবে, শ্বসন উৎসেচক সাইটোপ্লাজমে থাকে ছড়ানো অবস্থায়। শ্বসন উৎসেচক সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে। শ্বসন উৎসেচক, আমাদের শরীরে শ্বসন হয় তো, এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, খাবারগুলোকে ভাঙছে সেলুলার লেভেলে, সেটাকে শ্বসন বলে। শ্বসনের ব্যবহারী উৎসেচক গুলো সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে। সাইটোপ্লাজম কাকে বলে পারমিতা? একটা কোষ, কোষে অর্ধতরল জেলির মতো অংশটা, তাকে প্রোটোপ্লাজম বলছি। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? এই আকাশ, লাজিজ, কোষের মধ্যে তো প্রোটোপ্লাজম আছে, তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি? ভাবো ভাবো, আগে ওটা লিখে নাও, লাইনটা লেখা হয়ে গেছে? ছড়ানো থাকে, ছড়ানো মানে আলাদা কোনো থলি করে থাকে না, সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে আছে। মনে পড়ছে কি সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের পার্থক্য কিছু মনে পড়ছে না?
এই পুরোটা সাইটোপ্লাজম না প্রোটোপ্লাজম? জেলির মতো অংশ যেটা সেটা প্রোটোপ্লাজম না সাইটোপ্লাজম? পুরো জেলির মতো অংশটা প্রোটোপ্লাজম। বলে দিচ্ছি, প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমও থাকে, বিভিন্ন কোষ অঙ্গাণুও থাকে। কোষ অঙ্গাণু ছাড়া বাদ বাকি যে জেলির মতো অংশটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম। বোঝা গেল? পুরো স্বচ্ছ অর্ধতরল অংশ যেটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম, যখন তার মধ্যে কোষ অঙ্গাণু থাকবে না। যেমন এই ঘরটা পুরো ফাঁকা ঘর, এখান থেকে আমরা সবাই যদি বেরিয়ে যাই তাহলে এই ঘরটা শুধু বাতাস দিয়ে ভর্তি আছে, বা এই চেয়ার বেঞ্চ আছে, এই অবস্থাটা হচ্ছে সাইটোপ্লাজম। আবার আমরা সবাই চলে এলাম কোষ অঙ্গাণুর মতো, আমাদেরকে নিয়ে এবার তখন যেটা বলবে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। ক্লিয়ার? প্রোক্যারিওটিক কোষে আরেকটা পয়েন্ট লেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে রঞ্জক পদার্থগুলি ল্যামেলাতে থাকে, কারণ প্লাস্টিক থাকে না। রঞ্জক পদার্থ বা রঙ্গক পদার্থ ল্যামেলাতে থাকে, থাইলাকয়েড বা ল্যামেলা এবং ল্যামেলার মধ্যে থাকে। জোরে বলো, জোরে বলো। আচ্ছা, এবার কোষের গঠনের, যদি উদ্ভিদ কোষের গঠনের সব থেকে বাইরে দেখি তাহলে কি পাবো? কোষ পর্দা না কোষ প্রাচীর? কোষ প্রাচীর, উদ্ভিদ কোষ বলেছি। কোষ প্রাচীরের স্ট্রাকচার মনে থাকলে নিজের মতো ছোট্ট করে এঁকে নাও। এঁকেছো? কোষ প্রাচীরের ধরন বা প্রকৃতি কেমন ধরনের হয়? ভেদ্য হয় না ভেদ্য হয় না? ভেদ্য তো? যদি ভেদ্য না হতো তাহলে ও কাউকে অ্যালাউই করতো না। কোনো লবণ বলো, জল বলো, তেল বলো, না বাইরে বেরোতে পারতো না ভিতরে ঢুকতে পারতো, কাজে ভেদ্য। এখানে কিন্তু আমরা বলবো না একবারও কোষ পর্দার মতো প্রভেদক ভেদ্য, এ পুরোপুরি সবকিছু দিয়ে ভেদ্য। স্থিতিস্থাপক থাকে না থাকে না? প্রাথমিক কোষ প্রাচীর স্থিতিস্থাপক, প্রাথমিকটা একদম প্রথমটা যেটা, সেটা কিছুটা হলো স্থিতিস্থাপক। শক্ত হতে শুরু করবে গৌণ থেকে,
প্রাথমিক, আমি এখানে কোষ প্রা লিখলাম। প্রাথমিক কোষ প্রাচীর স্বল্প স্থিতিস্থাপক হয়। আচ্ছা, এটা একটা সেলের স্ট্রাকচার। এই সেলের এই সাদা অংশটা কি কোষ প্রাচীর না কোষ পর্দা? কোষ পর্দা। তাহলে কোষ পর্দার বাইরে দুটো ধরো কোষ আছে পাশাপাশি, ওই দুটো কোষের কোষ পর্দার বাইরের দিকের অংশটা কি থাকছে, প্রাথমিক না গৌণ? গৌণ 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 থাকবে। গৌণর পরে যেটা থাকবে সেটা প্রাথমিক। আমি ভেতরের দিক থেকে যাচ্ছি, বাইরের দিক থেকে না। বাইরের দিক থেকে আসতে গেলে আগে তোমার কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর, তারপরে গৌণ কোষ প্রাচীর, তারপরে কোষ পর্দা। এটা তো বাইরের দিক থেকে ভেতরে ঢুকছো। আর দুটো কোষ আছে, এবার দুটো কোষের দুটো প্রাথমিক কোষ প্রাচীর আছে, তাদের মধ্যবর্তী যে অংশটা আছে বিভিন্ন সিক্রেশন দিয়ে ভর্তি হয়ে যায়, সেটাকে বলা হয় মধ্যপর্দা বা ল্যামেলা। ঠিক আছে? কোষ পর্দার গঠন ক্লিয়ার? মেনলি ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা তৈরি হয়, সরি, কোষ প্রাচীর তৈরি হয় হচ্ছে তোমার সেলুলোজ নির্মিত। সেলুলোজ, হেমিসেলুলোজ, মেনলি। এবার যদি বলে যে সেলুলোজ কি দিয়ে তৈরি, সেলুলোজ হচ্ছে গ্লুকোজের পলিমার। গ্লুকোজ সম্পর্কে ধারণা আছে? শর্করা, সরল শর্করা, গাছ খাদ্য তৈরি করে যেটা, সেটা সেই গ্লুকোজ। গ্লুকোজের পলিমার হচ্ছে সেলুলোজ। সমান্তরাল ভাবে অণুগুলো সাজানো থাকে, এরকম 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 ভাবে পরপর পরপর সমান্তরাল ভাবে থাকবে, জুড়ে যাবে বন্ড দিয়ে, গ্লাইকোসাইক্লিক বন্ড ক্রিয়েট করে, দিয়ে মাইক্রোফাইব্রিল তৈরি করলো। ধরো এটা এটা একটা মাইক্রোফাইব্রিল হলো, এরকম আবার আরেকটা মাইক্রোফাইব্রিল পাশাপাশি অবস্থান করলো সমান্তরাল ভাবে। এইভাবে যে পলিমারটা তৈরি হবে তা আলটিমেটলি ফর্মেশন হবে সেলুলোজ। ঠিক আছে? কোষ প্রাচীর, ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। যদি এখানে কোশ্চেন করে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, এদের বলার কথা, তোমারও পারার কথা, এর আগের দিন লিখিয়েছি। হুম। আর মিউকোপলিস্যাকারাইড বা মিউকোপলিপেপটাইড। তাহলে এই দুটো খাতার মধ্যে মাথাতে স্টার করে রাখবে। প্রোক্যারিওটিক কোষেও কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর তৈরির উপাদানটা আলাদা থাকে। ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের উপাদান আলাদা থাকে। এবারে যে মধ্যবর্তী গৌণ কোষ প্রাচীর, এই গৌণ কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন অলঙ্করণ হয়। পড়েছো অলঙ্করণ গুলো? বলয়াকার, লিগনিন সুবেরিন জমা হতে হতে বিভিন্ন অলঙ্করণ তৈরি করে। ধরো এটা একটা কোষ, অলঙ্করণ মানে আর কিছুই না, ধরো বিভিন্ন জিনিস ডিপোজিট হয়েছে। যেমন আমরা যদি কোনো কাদা মিক্সড করে রেখে দিই একটা জায়গাতে, কিছুক্ষণ পর কাদা জলটা থেকে কাদাটা থিতিয়ে পড়ে না? ওরকম একটা গৌণ বা সেকেন্ডারি যে প্রাচীরটা তৈরি হয়েছে, তার মধ্যে লিগনিন, সুবেরিন, এরকম বিভিন্ন পদার্থের, মোমেন্ট কিউটিকল, বিভিন্ন পদার্থের আস্তরণ জমা হয়। কোনো কিছু, এই যে কাঠটা দেখছো, এই কাঠটা আজকে এইরকম পর্যায়ে আসতোই না যদি এখানে কোনো কিছুই জমা না হতো। সেলুলোজ যদি না থাকতো, লিগনিন সুবেরিন এগুলো যদি না থাকতো, তাহলে কাঠটা এরকম হতো না। জবা গাছের মতো মটকাতো, ভেঙে যেত। কুমড়ো গাছের মতো মটকাতো, ভেঙে যেত। ওরা লুটিয়ে লুটিয়ে চলে, ওদের মধ্যে যান্ত্রিক দৃঢ়তাটাই নেই। যান্ত্রিক দৃঢ়তা প্রদানই করে হচ্ছে তোমার গৌণ কোষ প্রাচীর। এই লিগনিন সুবেরিন ডিপোজিট হবে, মানে থিতিয়ে থিতিয়ে পড়বে। এবার কেমন ভাবে থিতিয়ে পড়ছে সেটাকে মাইক্রোস্কোপের তলায় কেমন ভাবে আমরা দেখতে পাচ্ছি তার উপর ডিপেন্ড করে ওদের আবার নামকরণ করে। কোনোটার ক্ষেত্রে দেখা যায় এরকম বলয়ের মতো উঠেছে, এটা অ্যাকচুয়ালি সর্পিলাকার। কারোর ক্ষেত্রে দেখা যাবে বলয়ের মতো হয়ে আছে, মানে এখানে কিছুটা, আবার এখানে গিয়ে কিছুটা, আবার এখানে গিয়ে কিছুটা, মধ্যে মধ্যে যেগুলো জায়গাতে নেই ওখানে ওদের কোনো ডিপোজিশন পড়েনি। যেখানে পড়েছে ওরকম গোল হয়ে পড়েছে, আবার কিছুটা ছেড়ে গেছে, আবার কিছুটা গোল হয়ে পড়েছে, তখন ওকে বলবে বলয়াকার। আবার স্পাইরোগাইরার স্ট্রাকচারটা মনে আছে? ডিএনএ স্ট্রাকচার মনে আছে? সর্পিলাকারের মতো মনে হচ্ছে না? সাপের মতো উঠেছে বেঁকে বেঁকে। সর্পিলাকার থাকে, সোপান আকার থাকে। এবার এগুলো তো এক ধরনের হলো।
আর কিছু কিছু ক্ষেত্রে যেখানে কোনো ডিপোজিশন হয়নি, ধরো পুরোটাতেই ডিপোজিট পড়েছে, কিছু কিছু জায়গাতে ডিপোজিট পড়েনি, মানে থিতিয়ে পড়েনি কিছু, তাহলে যেই জায়গাটাতে থিতিয়ে পড়লো না বা কোনো কিছু পড়লে পাঁচতরণ পড়লো না, সেই জায়গাটা অন্যান্য জায়গা থেকে নিচু হবে না উঁচু হবে? নিচু হয়ে যাবে। তাহলে সেই জায়গাটাকে তখন ওরা বলবে কূপ, নলকূপ। আগেকার দিনে কুয়ো হতো না, কুয়োকে কূপ বলতো, ওরকম গর্ত গর্ত যখন দেখবে ওগুলোকে তখন বলবে কূপ। এবার কোনো কোনো কূপের দুটো ধরন হয়, একটা হচ্ছে সপার মানে পাড় যুক্ত, ওর পাশ দিয়ে বা বাইরে দিয়ে ব্যান্ড বা পুটির মতো অংশ আছে, আর কিছু কিছু থাকে এরকম কোনো পাড় নেই, পাড়বিহীন। এই দুটো ভাগে ভাগ থাকে। তাহলে এই কটা হচ্ছে গৌণ প্রাচীরের কি ডিপোজিশন কেমন ভাবে পড়ছে সেটাকে আমরা কিভাবে মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি তার উপর ডিপেন্ড করে নামকরণ গুলো করা। ক্লিয়ার? ব্যাকটেরিয়াতে ঢোকার আগে একটা ছোট্ট কথা আমি মুখে বলে দিচ্ছি, মাথার মধ্যে রেখো, পারলে খাতার মধ্যে লিখে নিও। যদি কখনো কোশ্চেন করে কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়, তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, কোষ প্রাচীর তৈরি হয় যখন উদ্ভিদ কোষের সেল ডিভিশন হয়, সেই সময়টাতে কোষ পাত গঠন হয়, মনে আছে? সাইটোপ্লাজমের ডিভিশনের আগে বিষুবরেখা বরাবর কোষ পাত গঠন হয়। ওই কোষ পাতের থেকেই পরবর্তী ক্ষেত্রে ওর ওপরে বিভিন্ন লেয়ার বাই লেয়ার বিভিন্ন ডিপোজিশন গুলো জমা হতে হতে কোষ প্রাচীর গুলো তৈরি হয়। ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন আসে কোষ প্রাচীর কি থেকে তৈরি করে, অপশনের মধ্যে যদি কোথাও পাও যে সেল প্লেট বা কোষ পাত, ওটাকে চোখ বন্ধ করে রাইট। আচ্ছা, ব্যাকটেরিয়ার বাদ বাকি যা গঠনের মতো হোক না কেন, কয়েকটা গঠন নিয়ে আমরা একটু আলোচনা করব। সব থেকে বাইরের ওদের একটা স্তর থাকে, ওটার নাম কি থাকে? ক্যাপসিড। প্রোটিন নির্মিত থাকে। যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাইরে ক্যাপসিড আবরণ থাকে, সবসময় মনে রাখবে সেই ব্যাকটেরিয়াটা রোগ তৈরি করতে সক্ষম। বুঝতে পারলে কি বললাম? যে ব্যাকটেরিয়ার দেহের বাইরের আবরণীতে ক্যাপসিড বর্তমান, সে রোগ তৈরি করতে সক্ষম। বায়োলজিক্যাল টার্ম হিসেবে বলা হয় ভিরুলেন্ট। রোগ তৈরিতে সক্ষম ব্যাকটেরিয়াকে বলা হয় ভিরুলেন্ট। তারপরে স্লাইম স্তর যা থাকলো থাকলো, কোষের ভিতরের বাদ বাকি নিয়ে আমাদের অত মাথা ঘামাবো না। এবার ওদের গমন অঙ্গ হিসেবে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার গঠনে বাদ বাকি জিনিসপত্র গাছের যা যা থাকে মোটামুটি দেখো, কোষের ভেতরে কোষ প্রাচীর থাকবে, কারোর কারোর থাকবে না। কোষ প্রাচীর থাকুক না থাকুক, কোষ পর্দা থাকবে। কোষ পর্দা বা প্লাজমা, লেম্মা বা প্লাজমা পর্দা একই জিনিস। প্লাজমাকে যে বেষ্টন করে রেখেছে, এরও থাকবে, মানে ব্যাকটেরিয়ারও থাকবে সেটা প্রেজেন্ট। আলাদা করে যেন একে দেখায়নি। কোষের মধ্যে কোষীয় অঙ্গাণুর দিকে যদি ঢোকো, এবার সাইটোপ্লাজম তো থাকবেই, নিউক্লিয়াস থাকবে, থাকবে তো। হয় সেটা ইউক্যারিওটিক থাকবে, নাহলে প্রোক্যারিওটিক থাকবে, কিন্তু থাকবে। এবার রাইবোজোম থাকতে পারে, নাও থাকতে পারে। মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলো কোষীয় অঙ্গাণু বলছি। লাইসোজোম থাকতে পারে, না থাকতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে, না থাকতে পারে। গলগি অ্যাপারেটাস বা গলগি বস্তু থাকতে পারে, নাও থাকতে পারে। প্লাস্টিড থাকতে পারে, নাও থাকতে পারে। এত কিছু কোষীয় অঙ্গাণু, কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না। মেন যেগুলো ফিচার থাকবে, ক্যাপসিডের উপস্থিতি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবেই থাকবে, যে রোগ তৈরি করতে সক্ষম।
যার ক্ষেত্রে থাকবে না সে রোগ তৈরি করতে পারবে না, কিন্তু ব্যাকটেরিয়া। গমনাঙ্গ হিসেবে ফ্ল্যাজেলার থাকবে এবং সেটার সংখ্যা 1, আকারে বড় থাকবে। ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। দেখো, ফ্ল্যাজেলার গঠনগত উপাদান কি? ফ্ল্যাজেলিন নামক প্রোটিন। ফ্ল্যাজেলার সাথে শুধু লাস্টের লাটাকে লিন করে দাও, মাথায় রাখবে এই জিনিসগুলো। ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি এবং সংখ্যা 1, গমনাঙ্গ। বাইরে যেটা পয়েন্টিং ছিল না, পিলি বা ফিমব্রি, সেটা ওদের গমনে সাহায্য করে না। কোনো একটা জায়গাতে গিয়ে নিজেকে আটকে রাখবে কিভাবে, সেই জায়গাটাতে পিলি বা ফিমব্রি সাহায্য করে। আকারে ছোট ছোট হয়, ফ্ল্যাজেলার তুলনাতে খাড়া ভাবে দণ্ডায়মান, মানে সোজা ভাবে দণ্ডায়মান, এমন ভাবে দণ্ডায়মান থাকে যে জিনিসটা কাটা কাটা সারফেস তৈরি হয় পুরো। তোমাদের এখন খেলার বল বিক্রি হয় মেলাতে, দেখেছো? গায়ে গোটাটা কাটা কাটা, 40 টাকা 60 টাকা অ্যারাউন্ড এরকম বিক্রি হয়। এরকম করে ফেললে ভেতরে আবার জলে কি সব। ওর গায়ের কাটা কাটার মতো হচ্ছে পিলি স্ট্রাকচার, পিলি বা ফিন্ডি স্ট্রাকচার, ঠিক আছে? এবং সেটা পুরোটা জুড়েই থাকে, সারফেস জুড়ে। ওর কাজ কি? কোনো সারফেসে বা কোনো মিডিয়ামে ব্যাকটেরিয়াটা যে অ্যাটাক করবে গিয়ে, অন্য কোষের ওপর যে গিয়ে বসবে, ওই আটকে ওকে দেবে, আটকানোর জিনিসটাতে হেল্প করবে। চলাফেরার জিনিসে হেল্প করবে না। চলাফেরার ক্ষেত্রে কে সাহায্য করবে? ফ্ল্যাজেলা। ওর নাম, ওর সংখ্যা কিন্তু 1। এদিক দিয়ে যাও। এবার ব্যাকটেরিয়ার দুটো টাইপ থাকে, হ্যাঁ। একটাকে বলে গ্রাম পজিটিভ, একটাকে বলে গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভের কিছু ফিচার থাকে, মানে কিছু বৈশিষ্ট্য আছে, সেই কারণে একে বলা হয় গ্রাম পজিটিভ। মেইন যেটা কারণ সেটা হচ্ছে, কোষটাকে নিল, মানে ব্যাকটেরিয়া সেলটাকে নিল, ওটাকে এবার রং করবে, কালার করবে বা ডাই করবে। ডাই করার জন্য দু টাইপের রং ব্যবহার করা হয়। কারণ মনে আছে কি রং? একটা হচ্ছে আয়োডিন, আর আরেকটা হচ্ছে ক্রিস্টালো ভায়োলেট, খুব সম্ভবত। এই দুটো কালার দেয়, কালার দিয়ে ডাই করে। ডাই করার পর ওটাকে অ্যালকোহল বা অ্যাসিটোন ধোয়। ধুয়ে দেওয়ার পর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ওদের ওই ভায়োলেট কালারটা কোষ ধরে রেখেছে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ওটা ধরে রাখতে পারে না, ধুয়ে যায় রংটা। তার জন্য সেকেন্ড আবার আরেকটা কালার দেয়, স্যাফরানিন। স্যাফরানিন দিয়ে ওটাকে আবার ডাই করে। এবার স্যাফরানিনের কালারটা হচ্ছে এরকম পিঙ্কিশ হালকা। ওই জন্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডবল স্টেনিং প্রসেসের মধ্যে দিয়ে রান করায়, এবং স্যাফরানিনের জন্য ওকে গোলাপি রঙের দেখতে মনে হয়। যেখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্রথমবার একবার ডাই করবে, অ্যাসিটন দিয়ে ধুবে, প্রত্যেককেই কিন্তু ধোয়। ধোয়ার পর গ্রাম পজিটিভ রংটাকে ধরে রাখে, গ্রাম নেগেটিভের রং বেরিয়ে যায়, ওকে তখন আবার ডাই দিয়ে রং করে, দিয়ে তারপরে দেখে। কেন থাকে? সেলের মধ্যে, কোষের মধ্যে, ওই বলেছিলাম না যে প্রিমিটিভের ক্ষেত্রে তোমার মিউকোপলিস্যাকারাইড বা মিউকোপেপটাইড ছিল। প্রোক্যারিওটিকে বললাম না, ওই ওই লেয়ারটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে মোটা পুরু একটা লেয়ার থাকে ওই জিনিসের। ওই কারণে রংটা এরা ধরে রাখতে পারে। ডাই দিয়ে ধুয়ে, অ্যাসিটন দিয়ে ধুয়ে দেওয়ার পর ডায়ের যে রং, ভায়োলেট বা বেগুনি রংটা রাখে। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ওই লেয়ারটা খুব পাতলা, তাই জন্য যখন ডাইটা ধোয়া হয়, অ্যাসিটনে ওয়াশ করা হয় বা অ্যালকোহলে ওয়াশ করা হয়, পুরো ওয়াশ হয়ে বেরিয়ে যায়। ওকে এবার সেকেন্ড টাইম রং করতে হয়। এবার গ্রাম পজিটিভ যদি বলে কোন কোন ধরনের, ডিপ্লোকক্কা নিউমোনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, লিখে রাখো। তোমরা ইংলিশে লেখো না বাংলাতে লেখো সাইন্টিফিক নেম? নিয়ম ইংলিশে লেখার। তোমাদেরকে দেখো, কোশ্চেনে নাম লিখতে দেবে না, কাজে মাথাতে মনে রেখো ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ডিপ্লোকক্কাস নিউমোনি। এবার তুমি বাংলাতে জাস্ট লিখে রাখো। পরীক্ষাতে আসলে তোমাকে শুধু গোল করতে হবে, তোমাকে ওখানে লিখতে হবে না, অত বানান ভুলের কোনো চাপ নেই। এই দুটো গ্রাম পজিটিভের আন্ডারে পড়ে। গ্রাম পজিটিভ ইউজুয়ালি কম হয়, কিন্তু যদি ইনফেকশন একবার করে দেয় বেশ ভালো রকম ভোগায়। কি হয়েছে?
ডিপ্লোকক্কাস নিউমোনি, বোঝার মতো করে লিখে নাও না, তাহলেই হবে। ডিপ্লোকক্কাস নিউমোনি একটা স্পিসিস নেম, একটা জেনাস নেম। প্রথমে যেটা ডিপ্লোকক্কাস সেটা জেনাস নেম, নিউমোনি হচ্ছে স্পিসিস নেম। নিউমোনি নামের মধ্যে থেকে এতক্ষণে পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে কোন রোগ তৈরি করে, নিউমোনিয়া। নিউমোনিয়াতে কি হয়, বুকে কফ জমে, তারপরে জল হয়, হয় না? আমাদের যে করোনাটাকে পাঠিয়েছিল ভালো মতো, এই নিউমোনিয়ারই তো ভার্সন ছিল আলটিমেটলি, তো তাই, বুকে কফ, জল, লাংস নষ্ট। ক্লস্ট্রিডিয়াম টিটানি, টিটেনাস রোগ শুনেছো? কেটে টেটে গেলে, জং ধরা জিনিস দিয়ে কেটে গেলে বলে না যে টিটেনাস টক্সয়েড নিয়ে নে, ওই টক্সয়েডের মধ্যে অ্যাকচুয়ালি টিটেনাসের জিনিসগুলোই থাকে। কিছু না? কোনটা? ক্লস্ট্রিডিয়াম টিটানি, TETANI, টিটানি বলো, টিটেনি বলো, যাই বলো, টিটেনাস রোগ তৈরি করতে পারে গ্রাম পজিটিভ। আর টিটেনাস রোগ যদি একবার হয়ে যায়, শরীরটা সত্যি সত্যি ধনুকের মতোই বেঁকে যায়। এরকম ভাবে সোজা হয়ে থাকতেই পারবে না। তুমি ধরো বিছানাতেই শুয়ে আছো, কিন্তু পুরো বেঁকে যাবে, নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে বলে হাত পা ওইভাবে পুরো বেঁকে যায়। দিয়ে যেরকম স্ট্রাকচারটা হয় সেটা ওই ধনুষ, মানে ধনুকের মতো, তাই জন্য বাংলাতে বলে ধনুষ্টঙ্কার, ইংলিশে বলে হচ্ছে টিটেনাস। চোয়াল বসে যাবে, পেশিগুলো কাজ করে, বুকের পাঁজরের পেশিগুলো কাজ করে, তো তখন হচ্ছে পাঁজর বড় হচ্ছে, আবার পাঁজর ছোট হচ্ছে। এটার জন্যই তো লাংস বড় হচ্ছে, লাংস ছোট হচ্ছে, লাংসের মধ্যে দিয়ে বাতাস ঢুকছে আর বেরোচ্ছে। এই সমস্ত সিস্টেমটা হ্যাম্পার করে দেয়। এই কারণেই বলা হয় কোনো কিছুতে যদি ছোট করে কেটেও যায়, তুমি সোর্সটা জানো না, মানে ওই ব্লেডটা বা যে কাঁচি, বা ধরো এখানের একটা পেরেকি তাড়াহুড়ো করে বেরোতে যাওয়ার সময় তোমার ছড়ে গেল, ছড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেল। মানুষ আমাদের কি টেন্ডেন্সি থাকে, ও 2 ফোঁটা রক্ত বেরিয়েছে, কিছু হবে না। তুমি জানো না যে পেরেকের মাথার ওখানটা দিয়ে কাটলো, সেটার মধ্যেই হয়তো বা টিটেনাসের জারটা বসেছিল, যে এবার তোমার ওই কাটা যে রক্তটা বেরিয়েছে, 1 ফোঁটা রক্ত এনাফ তোমার শরীরে ঢুকে যাওয়ার জন্য। এবার তোমার শরীরে ঢুকলো, তুমি ওটাকে সেদিন গুরুত্ব দিলে না। 1 মাস 1.5 মাসের মধ্যে ও যদি নিজে, তোমার শরীরে যদি ইমিউনিটি সিস্টেম সেভাবে না থাকে স্ট্রং, তাহলে ও ঠিক নিজেকে এক্সপ্রেস করে দেবে। আর একবার এক্সপ্রেস শুরু হয়ে গেলে ওটাকে ট্রিটমেন্ট করে ঠিক করাটা কোয়াইট ডিফিকাল্ট, কারণ আমাদের এখানকার এখন স্বাস্থ্য আর শিক্ষা দুটো এমন ভাবে শেষ হয়ে গেছে যে একটা গল ব্লাডারের অপারেশন করতে গেলেও মানুষ মরে যায়, আর একটা জ্বরের ট্রিটমেন্টও তোমাকে সুগারের টেস্ট দেবে। কাজে যতক্ষণে ধরবে যে ওর অ্যাকচুয়ালি টিটেনাস হয়ে গেছে, ততক্ষণে অসুখটা অনেকটা প্রোগ্রেস করে গেছে। মেয়েটা বা ছেলেটা বা যার হলো সে হয়তো বা আর ফেরত এলো না। আগেকার দিনের যদি ডাক্তার থাকতো তাহলে বাঁচিয়ে দিত। এই জন্য ভালো ডাক্তার, ভালো নার্সিং স্টাফ দরকার। কাজে পড়াশোনা জেনে শুনে পড়াশোনা করো। ওই টাকা থাকলো ডাক্তার হয়ে গেলাম, ওগুলো তো আলাদা ব্যাপার। আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদেরকে ট্রিটমেন্ট করার জন্য পেনিসিলিন দেয়। এরা পেনিসিলিনে কি বলবো, রেসপন্স করে। পেনিসিলিন এদেরকে আটকাতে পারবে, পেনিসিলিন এদের গ্রোথ আটকে দিয়ে এদেরকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। কম্পেয়ার যদি আমরা করি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ট্রিটমেন্ট করার জন্য নর্মাল হচ্ছে বিভিন্ন হেক্সাসাইক্লিন, তারপরে ক্ল্যাভামের কম্পোজিশনে যেগুলো থাকে, টেট্রাসাইক্লিন, এগুলো সমস্ত কিছু দেয়। গ্রাম নেগেটিভকে ট্রিটমেন্ট করা কোয়াইট ইজি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এস্টেরিশিয়া কোলাই কোথায় থাকে আমাদের শরীরে? ইকোলাই। ইকোলাইয়ের ফুল ফর্ম হচ্ছে এস্টেরিশিয়া কোলাই। আমাদের শরীরে বসে থাকে হার্মলেস, বলো কোথায় থাকে? বাইরে কে আছে? এস্টেরিশিয়া কোলাই আমাদের শরীরে বর্তমান হার্মলেস ব্যাকটেরিয়া, উপকার করে। আমি জিজ্ঞেস করছি এস্টেরিশিয়া কোলাই কোথায় থাকে আমাদের শরীরে? প্রত্যেকের শরীরে আছে, এমন একজনও নেই যার শরীরে নেই। কিছু মনে পড়ছে না? কোলনে থাকে, কোলন, অন্ত্র, ক্ষুদ্রান্তে বসে থাকে। ক্ষুদ্রান্তে বসে বসে ভিটামিন বি কমপ্লেক্স সংশ্লেষ করে, মানে তৈরি করে। বি কমপ্লেক্স কেন বললাম কথাটা, শুধু ভিটামিন বি কেন বললাম না? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি শুধু নাম ছিল, বি কমপ্লেক্স কেন বললাম? ভিটামিন বি এর অনেকগুলো ভ্যারাইটি আছে, পরপর পরপর, ভিটামিন B1, B2, B3, B5, ওগুলো আবার এক একটা রাসায়নিক নাম আছে, এক একটা এক একটা কাজ আছে। ভিটামিন B12 কেউ নার্ভকে দেখে, কন্ট্রোল করে, কারোর অভাবে বেরি বেরি হয়, কেউ রক্তাল্পতাকে দেখে, কেউ ফিটাল ডেভেলপমেন্টকে দেখে,
এরকম পরপর পরপর নাম আছে, কেউ চুল পড়ে যাচ্ছে, সেই বায়োটিন, ভিটামিন B7 খুব সম্ভবত, ওগুলোকে দেখে, ম্যানেজ করে। এই পুরো কমপ্লেক্স একটা সিস্টেম ভিটামিন B এর আন্ডারে থাকছে, ওই জন্য ওকে বলা হয় ভিটামিন B কমপ্লেক্স। না, ওই বুড়ো আঙুলের নখের মধ্যে থেকেও জার্মটা ভেতরে যাচ্ছে। তোমার সাবান দিয়ে হাত ধোয়া ছিল না, ওয়াশরুমে গিয়েছিল, ঠিক আছে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ট্রিটমেন্ট করাটা ইজি। গ্রাম পজিটিভ হয়ে গেলে সময় থাকতে থাকতে যদি না ট্রিটমেন্ট ঠিকঠাক ভাবে হয়, তাহলে প্রবলেম হয়। যদি কোনো কোশ্চেন থাকে বলো, নাহলে আমি ফার্দার অন্য জায়গাতে অন্য ইয়েটাতে ঢুকবো। কয়েকটা নোট ডাউন করে নাও। ক্ষুদ্রতম কোষ মাইকোপ্লাজমা। মাইকো, ব্যাস 0.1 মাইক্রোমিটার। যদি বলে বৃহৎ প্রাণী কোষ খালি চোখে দেখা যায়, তাহলে কি হবে উত্তর? এটা উত্তর সবার পারার কথা। যা মুখে আসছে বলো না, ঠিক হবে না হলে ভুল হবে। হ্যাঁ, ডিম। কার ডিম? বৃহৎ বলেছি। হ্যাঁ, উট পাখির ডিম। উট পাখির নাম হচ্ছে অস্ট্রিচ। লেখো, নেক্সট লেখো, এককোষী বড় উদ্ভিদ কোষ। অ্যাসিটাবুলেরিয়া নামক শৈবাল। অ্যাসিটাবুলেরিয়া, এককোষী বড় উদ্ভিদ কোষ। বহুকোষী বড় উদ্ভিদ কোষ যদি কোশ্চেন করো, তখন লিখবে র্যামি নামক গাছের বাকলের একটি তন্তু। হয়েছে? কোনটা র্যামি? এককোষী সব থেকে বৃহৎ উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া নামক ছত্রাক, আর বহুকোষী উদ্ভিদ হচ্ছে র্যামি নামক রয় জাফলা আকার ময়ূরী। র্যামি, র্যামি নামক উদ্ভিদের গাছের বাকল, মানে গাছের যে ছাল হয়, তার একটা তন্তু। তন্তু মানে বুঝতে পারছো কি? হ্যাঁ, একটা ফাইবার। র্যামি নামক উদ্ভিদের গাছের বাকলের একটি তন্তু। আচ্ছা, যদি কোশ্চেন থাকে মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম কোষ কি, পারবে? মানব দেহের মানে আমাদের দেহের সব থেকে ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট। লেখো, তাড়াতাড়ি লেখো। মানব দেহের শরীরের ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট। যদি বলে মানব দেহের বৃহত্তম কোষ, অর্গান জিজ্ঞেস করিনি, কোষ জিজ্ঞেস করছি। নার্ভ সেল, নার্ভ সেল। স্নায়ু কোষ। মানবদেহের ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা। মানবদেহের সব থেকে বৃহৎ কোষ যদি বলে, তাহলে স্নায়ু কোষ। পিলি বা ফিমরি পিলিন প্রোটিন দিয়ে তৈরি, লিখে রেখেছো? ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলিন বলেছিলাম, পিলিতে বলেছিলাম কিনা জানি না, যদি না বলে থাকে পিলিন লিখে নিও। পিলিন নামক প্রোটিন। আকাশ লিখলে? পিলিন, পয়রশী লয়রশী দন্তন্য। আমি কিন্তু অলরেডি এফ প্লাজমিড দিয়ে, এফ পিলি দিয়ে যে ওদের আদান প্রদান হয় সেটা বলেছি। খাতায় না লিখে রাখলেও মাথায় অন্তত রেখো।
গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের একটা করে এক্সাম্পল এদিক থেকে আর এদিক থেকে বলো। এরা বলবে পজিটিভ, তোমরা বলবে নেগেটিভ। গ্লাইকোক্যালিক্স, যেটা গ্লাইকোক্যালিক্স সেটাই হচ্ছে সেল কোড। ঠিক আছে। কি হয়েছে গুনগুন গুনগুন এর মতো করছো? বলো, আমাকে বলো। আরে কিছু প্রবলেম হলে বলো। এই যে অ্যাসিটাবুলেরিয়া, অ্যাসিটাবুলেরিয়া নামক শৈবাল বানান। ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন হয়? বাদামের মতো হয়, ঠিক। মাইটোকন্ড্রিয়া যদি কোশ্চেন করি, এক পর্দা বেষ্টিত না দু পর্দা বেষ্টিত? দ্বিপর্দা বেষ্টিত। তার মানে ওর দুটো পর্দা থাকবে, তাই তো? এবার মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে প্রকোষ্ঠ থাকে না থাকে না? ভেতরে প্রকোষ্ঠ থাকে, মানে মাইটোকন্ড্রিয়ার ভেতরটা কি পুরো স্মুথ থাকে এরকম, না খাঁজ খাঁজ থাকে? সেই খাঁজ খাঁজটা কে তৈরি করে? কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়ার পর্দা। মাইটোকন্ড্রিয়ার পর্দা ভেতরের দিকে আঙুলের মতো প্রবর্ধকের মতো তৈরি করে তো, মানে ভেতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে এই যে ভাঁজের মতো যেগুলো আছে সেগুলোকে কি বলে? ক্রিস্টি বলে না? আর বাইরের যেটা বহিঃপর্দা, পুরো গায়ে কিছু ছোট ছোট দানা দানা অংশ থাকে, কি বলে মনে আছে ওকে? আরেকটা নাম পার্সনস অধঃক্ষেপক বলে না? পার্সনস অধঃক্ষেপক। এই দুটো তিনটে করে নাম থাকলে না সবটা মনে রাখবে। কেননা যেটা ছাড়বে সেটা থেকে কোশ্চেন দেখবে এলো। বাংলা ইংলিশ যা যা নাম থাকবে পড়ে নেবে। আর ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের মতো দানা দানা থাকে, ওটা কি নাম? ক্রিস্টির গায়ে থাকে এরকম এরকম দানা, টেনিস র্যাকেটের মতো। টেনিস খেলো কেউ? ওটাকে যদি ভালোভাবে আঁকি তাহলে ওর তিনটে অংশ, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে স্টক, আর একটা বা বৃন্ত, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে মস্তক। F0 F1 দানা বলে না? F0 F1 দানা বলে তো। F0 এই পোর্শনটা F0, আর মাথার দিকটা হচ্ছে F1, ওই জন্য একত্রে এখন এটাকে আগে F1 দানাও বলতো। টেনিস র্যাকেট, যেটা দিয়ে হাত দিয়ে ধরো সেটাকে বেস বা ভূমি বললো। যে র্যাকেটের যে দাঁতটা বা দণ্ডটা সেটাকে হচ্ছে স্টক বললো। আর মাথায় যে গোলের মতো যেটা দিয়ে কর্ককে পেটায় সেটা হচ্ছে তোমার মস্তক। এবারে মস্তকটা F1 পোর্শন দিয়ে তৈরি, ভূমিটা F0 দিয়ে তৈরি, ওই জন্য এটাকে এখন বর্তমানে F0 F1 দানা বলে। আগে কিন্তু কখনো কখনো বলতো শুধু F0 দানা, কখনো কখনো বলতো F1 দানা, কিন্তু এখন একসাথে F0 F1 দানা বলে। এর আরো এক নাম আছে, মনে পড়ছে? অক্সিজোম, মনে পড়ছে না? ফার্নান্ডেজ অধঃক্ষেপক, কিছু মনে পড়ছে না? লেখো। যে F1 F0
সেই ফার্নান্ডেজ অধৈ কক, সেই অক্সিজোম। একটা মানুষের তিনটা নাম, যেমন আমাদের প্রত্যেকের ডাক নাম থাকে, স্কুলের ভালো নাম থাকে, আবার যদি অন্য কোনো বন্ধু বান্ধব শর্ট করে দেয় স্কুলের নামের থেকে, যেমন এর নামটা বড়, নিস্তার মণি, ওকে কেউ মুনি ডাকবে, কেউ নিস্তার বলবে, নিস্তার কেউ ডাকুক না ডাকুক মুনি তো ডাকবি। যেমন তিনটা নাম বেরিয়ে গেল, একটা বাড়ির নাম, একটা স্কুলের নাম, আর একটা হচ্ছে বন্ধুদের নেওয়া নাম। ওরকম এর অবস্থা, ঠিক। এবার মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া ধাত্র মানে বেসিক্যালি মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে অংশটা অন্তঃপর্দা বেষ্টিত বা ক্রিস্টির ভেতরের যে অংশটা জেলি জেলির মতো, সেটা তো মাইটোকন্ড্রিয়ার ধাত্র। ওখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে হচ্ছে বিভিন্ন এনজাইম যেগুলো শ্বসনে সাহায্য করবে। তার মধ্যে থেকেও এই ক্রিস্টির মধ্যে থাকবে এই যে যে স্টক গুলো আছে, এর এটিপিএস অ্যাক্টিভিটি থাকে, এটিপি তৈরি করতে সাহায্য করে। অত ডিটেলসে যদি নাও যায়, তাহলে আমরা এটা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অন্তঃপর্দা বেষ্টিত অংশগুলোর মধ্যে এটিপিএস এনজাইম থাকে, বিভিন্ন শ্বসন এনজাইম থাকে, এবং বহিঃপর্দার ওখানে পার্সন অধৈককের মধ্যেও ফ্যাট সংশ্লেষকারী বিভিন্ন উৎসেচক থাকে যারা ফ্যাট তৈরি করতে পারে। ঠিক আছে, দেখো মনে থাকবে না? গল্পের সময় মনে থাকবে, আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো, মাথা থেকে বেরিয়ে যাবো। ছোট্ট করে পার্সন অধৈককের এখানে লেখো ফ্যাট এসওয়াইএন মানেই হচ্ছে সিনথেসিস। ফ্যাট এসওয়াইএন লিখে দাও, মানে ওইখান থেকে ফ্যাট সিনথেসিস করতে সাহায্য করে। আর এই ক্রিস্টির এখানে লেখো এটিপিএস, এটিপি তৈরিতে সাহায্য করবে, এবং বিভিন্ন শ্বসন এনজাইম। ইটিএস সিস্টেম পড়েছো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওগুলো সমস্ত এনজাইম গুলো এখানে থাকে ভেতরে অন্তঃপর্দার ওখানে ক্রিস্টির ওখানে। F0 F1 F1 এর কাজ হচ্ছে এটিপিএস, F0 তে খুব সম্ভবত ইটিএস সিস্টেমের এনজাইম গুলো থাকে। খাতাতে ছোট ছোট করে লিখে রাখো। বহিঃপর্দা আর অন্তঃপর্দা, এই যে যে গ্যাপটা আছে না, এই যে গ্যাপটা এঁকেছি, এই গ্যাপটার একটা নাম আছে, আগের দিন আলোচনা করেছিলাম, আগের দিনে যারা ছিল তাদের তো পারা উচিত। বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে কি বলে? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলেছিলাম না? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। হয়েছে? মাইটোকন্ড্রিয়ার নিজের ডিএনএ থাকে না থাকে না? থাকে। বা তাকে কি বলবো? এমটি ডিএনএ। চক্রাকার থাকে না লম্বা লিনিয়ার থাকে? আমাদের কোষে নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে যখন ডিএনএ থাকে স্ট্রাকচার, সেটা ডবল হেলিক্যাল স্ট্রাকচার থাকে। মাইটোকন্ড্রিয়াতে কি ডবল হেলিক্যাল স্ট্রাকচার থাকে? তাহলে কেমন ধরনের থাকে? চক্রাকার সাধারণত, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার থাকে না, তাহলে এটা খেয়াল রেখো। এবার যদি কখনো কোথাও কোশ্চেন করে যে আমাদের শরীরের এমটি ডিএনএটা